রাজশাহীর বিখ্যাত কালাই রুটি, পদ্মার পার, পুটিয়া রাজবাড়ি, সফরা সিল্ক মিল, জয়পুরহাটের সোনা মসজিদ স্থলবন্দর, পাহাড়পুরের বৌদ্ধবিহার, বগুড়ার মামইন ইন্টারন্যাশনাল হোটেল ও মহাস্থানগড় নিয়ে আমাদের আজকের এই ভ্রমণ কাহিনী। আশা করি অতীতের নিয়েও আপনারা আমাদের সাথে থাকবেন এবং পুরো ভিডিওটি উপভোগ করবেন। পুটিয়া রাজবাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার পুটিয়া এলাকায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা। এটি মূলত জমিদার পরিবারের বাসভবন ছিল। পুটিয়া জমিদার পরিবার 1800 থেকে 1900 শতকে এই রাজবাড়িটি নির্মাণ করেন। রাজবাড়ির পাশেই বিখ্যাত পুটিয়া মন্দির কমপ্লেক্স রয়েছে, যা ঐতিহাসিক ও স্থাপত্যের দিক দিয়ে খুব গুরুত্বপূর্ণ। ইউরোপীয় ও ভারতীয় স্থাপত্য শৈলীর মিশ্রণ দেখা যায়। বড় প্রবেশদ্বার, খোলা প্রাঙ্গণ ও নান্দনিক অলঙ্কার রয়েছে। ভবনটি দোতলা এবং চারপাশে প্রশস্ত বারান্দা। এখন এটি একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে সংরক্ষিত এবং পর্যটকদের জন্য জনপ্রিয় একটি স্থান। সহজভাবে বললে পুটিয়া রাজবাড়ি হলো বাংলাদেশের ঐতিহ্যবাহী জমিদার সংস্কৃতি ও স্থাপত্যের একটি সুন্দর উদাহরণ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবর ক্যান্টিনে দুপুরের খাবার সেরে কিছুক্ষণ ক্যাম্পাসে ঘোরাঘুরি করি। তারপর ভ্রমণ সঙ্গীদের সাথে বেরিয়ে পড়ি পদ্মার ঘোলা জলে বিকেলবেলার দৃশ্য অবলোকনের উদ্দেশ্যে। পদ্মার মনোরম দৃশ্যে সবার কণ্ঠ জুড়ে আসে নদীমাতৃক বাংলার কালোজয়ী গান। আমার জন গেল ঘাটে ঘাটে, আমার জন গেল ঘাটে ঘাটে, ভাঙা করি ভাইয়া ভাঙা করি ভাইয়া। আর কতকাল বাসব আমি দুঃখের শাড়ি গাইয়া। আর এভাবে আমরা পৌঁছে যাই টিবাদ এর নিকট। আচ্ছা, আমরা এতক্ষণ আপনাদেরকে যে দৃশ্যপটটি দেখিয়েছি, এটা হচ্ছে মূলত রাজশাহী জেলার পদ্মার পাড়ের টিবাদ এলাকা। তো এই টিবাদটি মূলত দেওয়া হয়েছে এখানে পার ভাঙন রোধে আর কি। পানি যে স্রোতটা রয়েছে, এই স্রোত এসে যাতে শহর রক্ষা বাঁধকে ভেঙে ফেলতে না পারে, ঠিক সেই জন্যই এই টিবাদটি এখানে করা হয়েছে। আর এই জায়গাটাতে বিশেষ করে ছুটির দিনে বা বিকেলবেলা প্রতিদিন অসংখ্য দর্শনার্থী বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসেন এই টিবাদটি পরিদর্শনের জন্য। তো এটি আসলে বলা যেতে পারে একটি যুগান্তকারী উদ্যোগ, যে রাজশাহী শহর রক্ষা বাঁধ হিসাবে এই টিবাদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এখানকার বিকেলবেলা যেহেতু সূর্য ডোবা দেখা যায়, এখন সূর্য ডুবে যাচ্ছে, সূর্য ডোবার সাথে নদীর পানির যে একটি মেলবন্ধন, চমৎকার এক সৌন্দর্য আবির্ভাব হয়ে থাকে। তো এই টিবাদ এলাকাটি আমরা আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করেছি। বন্ধুরা, আমরা এখন আছি রাজশাহী জেলার সিল্ক ইন্ডাস্ট্রি, মূলত বলা হয়ে থাকে একে সফরা সিল্ক মিল লিমিটেডে। এখানে আপনারা আমার পিছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এখানে সিল্ক উৎপাদন এবং এখানে শোরুম বিক্রি করা হয়ে থাকে। আমরা যে সারা বাংলাদেশে সিল্কের যে যোগানটা আসে, মূলত রাজশাহী থেকে সিল্কের যোগানটা সবচেয়ে বেশি আছে। এবং এটাই হচ্ছে রাজশাহীতে যে সিল্কের উৎপাদন এবং বিপণনের জন্য একটি প্রতিষ্ঠান, সফরা সিল্ক মিল্ক, এখান থেকে আসে আর কি। তো চলেন আমরা ভিতরে সিল্কের উৎপাদন এবং এখানে যে ডিস্ট্রিবিউশন চ্যানেলটি রয়েছে, এখানে তারা বিক্রি করে শোরুমটি ঘুরে আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। তো আমরা অনেকটা প্ল্যান করেই সফরা সিল্ক মিলস এর ভিতরে প্রবেশ করি ভিডিও ধারণ করার জন্য। যখনই ভিডিও ধারণ করতে যাই, তখনই সেখানকার ম্যানেজার এসে আমাদেরকে সিল্কের এই কাপড়গুলোর ভিডিও ধারণ করতে মানা করেন এবং কেন ভিডিও করা যাবে না এই বিষয়ে তারা কোনো সদুত্তর আমাদেরকে দিতে পারেনি। তো যাই হোক, যেহেতু এত দূর থেকে এসেছি, উনি কথা বলার প্রাক্কালে আমি ছোট্ট একটি ভিডিও ধারণ করি। এখানকার কাপড়গুলো এত সুন্দর যে কাপড়টি দেখছিলাম সেটি কিনতে ইচ্ছে করছিল, যদিও এখানকার কাপড়ের দাম বেশ। তো আমার মিসেস অবশ্য বেশ কয়েকটি কাপড় এখান থেকে কিনেছে এবং সবগুলো খুবই সুন্দর। তো অল্প কিছু ভিডিও আমি এর ভিতর থেকে ধারণ করতে পেরেছি ওনাদের সাথে কথা বলে।
রাজশাহীর ঐতিহ্যবাহী খাবারের তালিকায় কালাই রুটি এক বিশেষ স্থান দখল করে আছে। এটি মূলত মাসকলাই ডালের গুঁড়ো দিয়ে তৈরি এক ধরনের পুষ্টিকর ও সুস্বাদু রুটি, যা শত বছর ধরে এই অঞ্চলে মানুষের খাদ্য সংস্কৃতির অংশ হয়ে আছে। কালাই রুটি তৈরির প্রক্রিয়াটি বেশ আলাদা। প্রথমে কালাই ডাল ভিজিয়ে রেখে তা শুকিয়ে গুঁড়ো করা হয়। এরপর সেই গুঁড়োর সাথে লবণ, পানি এবং কখনো কখনো সামান্য মশলা মিশিয়ে মণ্ড তৈরি করা হয়। এই মণ্ডটি সাধারণত আটার মতো নরম নয়, বরং কিছুটা শক্ত হয়। তারপর হাত দিয়ে চেপে মোটা আকারে রুটি বানিয়ে মাটির চুলা বা তাওয়ায় ধীরে ধীরে সেঁকা হয়। অনেক সময় আগুনের আঁচ কম রেখে দীর্ঘ সময় ধরে সেঁকা হয়, যাতে রুটির ভেতরটা ভালোভাবে শুকিয়ে যায় এবং বাইরে খসখসে হয়। এই রুটির স্বাদ বেশ আলাদা, বাইরে একটু শক্ত ও খসখসে, ভেতরে নরম এবং ডালের স্বাদযুক্ত। রাজশাহীর মানুষ সাধারণত এই রুটি গরুর মাংস, শুটকি ভর্তা, বেগুন ভর্তা, আলু ভর্তা বা সরিষার তেলের সাথে, এমনকি হাঁসের মাংসের সাথে খেতে খুব পছন্দ করে। অনেক ক্ষেত্রে গরম ভাতের বিকল্প হিসেবেও এটি খাওয়া হয়। পুষ্টিগুণের দিক দিয়ে কালাই রুটি বেশ সমৃদ্ধ। মাসকলাই ডালে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার এবং ভিটামিন থাকায় এটি শরীরের জন্য উপকারী। এটি শক্তি যোগায় এবং হজমেও সহায়তা করে। গ্রামের হাটবাজার, রাস্তার ধারের ছোট দোকান কিংবা বাড়ির রান্নাঘর সবখানেই কালাই রুটি দেখা মেলে। বিশেষ করে শীতের সকালে বা সন্ধ্যায় ধোয়া ওঠা গরম কালাই রুটি আর ঝাল ভর্তার সংমিশ্রণ এক অসাধারণ স্বাদ এনে দেয়। সংক্ষেপে বলা যায়, কালাই রুটি শুধু একটি খাবার নয়, এটি রাজশাহী মানুষের জীবনযাপন, ঐতিহ্য এবং স্বাদের এক অবিচ্ছেদ্য অংশ, যা আজও সমানভাবে জনপ্রিয়। আমরাও সেই কালাই রুটির স্বাদ নিতে ভুল করিনি। চাঁপাইনবাবগঞ্জের সমবায় মার্কেট উদয়ন মোড়ে আলাউদ্দিন হোটেলে সকালে নাস্তা করে বেরিয়ে পড়ি সোনামসজিদ স্থলবন্দরের দিকে। রাজশাহী জেলার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থান সোনামসজিদ, যা প্রাচীন গৌরনগরীর কাছে অবস্থিত। প্রায় 500 বছরের পুরনো ঐতিহাসিক মসজিদটি ওয়ালি মোহাম্মদ নামক ব্যক্তি সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এর শাসনামলে নির্মাণ করা হয়। মসজিদের গম্বুজ বা পাথরের সূর্যের আলো পড়লে সোনালি আভা দেখা যেত বলে একে গৌড়ের সোনা মসজিদ বলে ডাকা হতো। মোট 15টি গম্বুজ, সুন্দর খোদাইকৃত কারুকার্য রয়েছে মসজিদটিতে। মসজিদ প্রাঙ্গণে বিশিষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ও মেজর নাজমুল হকের কবর রয়েছে। সোনামসজিদ স্থলবন্দর দিয়ে মূলত পেঁয়াজ, রসুন, আদা, কয়লা আমদানি করা হয়। এটি চাঁপাইনবাবগঞ্জের একটি অন্যতম স্থলবন্দর। পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে অভিহিত করা হয়। এটি নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় অবস্থিত। পাল সাম্রাজ্যের সম্রাট ধর্মপাল 8ম শতকে সোমপুর বিহারটি প্রতিষ্ঠা করেন, যা দীর্ঘদিন বৌদ্ধ ধর্মীয় শিক্ষা ও সাধনার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। পুরো বিহারটি স্কয়ার শেপ এবং বিশাল এলাকা জুড়ে অবস্থিত। মাঝখানে রয়েছে ক্রস শেপড কেন্দ্রীয় মন্দির। চারদিকে মোট 177টি ভিক্ষু কক্ষ রয়েছে। নির্মাণে ব্যবহৃত হয়েছে পোড়ামাটি, যা টেরাকোটা নামে পরিচিত, যার কারুকার্য অত্যন্ত বিখ্যাত। 1985 সালে পাহাড়পুর বৌদ্ধবিহারকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়। বর্তমানে এটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র ও প্রত্নতাত্ত্বিক স্থান। পাহাড়পুর বৌদ্ধবিহারে সারাদিন ভ্রমণের পর হোটেলে চেক ইন করতে আমাদের প্রায় রাত হয়ে যায়। রুমে ঢোকার পর রুম দেখে আমাদের খুবই ভালো লাগে এবং টেবিলে গুছানো ফ্রুটস দেখে আমার মন ভরে যায়। আমরা রুমে চেক ইন করার পর ঘুরতে বেরিয়ে যাই। এখানে মিঠাইগঞ্জ নামে একটা স্টল ছিল। এখানে বাংলার সংস্কৃতির ধান বানার ঠেকিতে উপজেলা কৃষি ভাই ও আমি কিছুক্ষণ ধান বানার মোডে ছিলাম। এখানকার দৃশ্য খুবই সুন্দর, সাজানো গোছানো, অনেকটা বিদেশ বিদেশ ভাব আছে। তারপর আমরা রাতের খাবার হিসেবে পিৎজা অর্ডার দিই। অবশ্য পিৎজা পেতে আমাদের অনেক সময় অপেক্ষা করতে হয়েছে। রাতের খাবার শেষ হলে শুরু হয় গানের পর্ব। কুমকুমের দাগ তোমার অঙ্গে লেগেছে, গজমতির হার তোমার কণ্ঠে জুড়েছে। কুমকুমের দাগ তোমার অঙ্গে লেগেছে, গজমতির হার তোমার
কপালে কত নিশি কোথা ছিলে কালিয়া সোনারে কত নিশি কোথা ছিলে। বগুড়ার মমইন হোটেলে সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বেশ সাজানো গোছানো, অনেকটা বিদেশি খাবারের সাথে মিলে যায়। এখানে বিভিন্ন ধরনের ব্রেড আইটেম, কেক, জুস রয়েছে, ফ্রুটস আইটেম, বাংলা খাবারের মধ্যে ডিম ভাজি, খিচুড়ি, মাংস, পরোটা, বিভিন্ন আইটেম রয়েছে। খুব সুন্দর, ডালপালাগুলো অনেক লম্বা হয় এবং ছায়াযুক্ত আর কি। এগুলোর নিচে দাঁড়িয়ে যদি আপনি ফটো সেশন করতে চান তাহলে খুব সুন্দর ফটো সেশন করতে পারবেন। ব্রাউন শাওয়ার গাছ নামে পরিচিত এই গাছগুলো, এবং এদের বৈশিষ্ট্যটাই হচ্ছে ডালগুলো চতুর্পাশে এভাবে ছাতার মতো ছড়িয়ে ছিটিয়ে যাবে। হ্যাঁ, এদের খুবই সুন্দর লাগে, খুব বেশি একটা বড় হয় না এই গাছগুলো। এগুলো এভাবেই সমস্ত মাঠ জুড়ে দেয়া আছে। যদি আপনি কখনো রোদের মাঝখানে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যান তাহলে এখানে এসে দাঁড়িয়ে আপনি কিছুটা বিশ্রাম নিতে পারবেন। তো মমইন এর ভিতরে আসলে এটা একটা নতুন আমরা দেখতে পেলাম যে এই গাছগুলো এখানে লাগানো হয়েছে, খুবই সুন্দর লাগে। আর এখন তো শীতকাল হওয়াতে সকালে রোদটাকে বেশ উপভোগ করার মতো একটি সময় এখন। বাংলা লোককাহিনীর অন্যতম প্রেম গাথা হলো বনসামঙ্গল এর বেহুলা ও লক্ষিন্দরের কাহিনী। এই গল্পের সবচেয়ে নাটকীয় অংশ হলো বাসরঘর বা লোহার বাসরঘর। চাঁদ সদাগর ছিলেন শিবের একনিষ্ঠ ভক্ত। তিনি কখনোই সর্পদেবী মনসা দেবীর পূজা করতে রাজি হননি। এতে ক্রুদ্ধ হয়ে মনসা দেবী চাঁদ সদাগরের একে একে 6 ছেলেকে সাপের দংশনে হত্যা করেন। তখন বেঁচে ছিল শুধু ছোট ছেলে লক্ষিন্দর। লক্ষিন্দরের বিয়ের রাতে যেন কোনো সাপ ঢুকতে না পারে, তাই চাঁদ সদাগর বিশ্বকর্মাকে দিয়ে একটি বিশেষ বাসর ঘর তৈরি করান। এই ঘরটি পুরোপুরি লোহা দিয়ে বানানো হয়েছিল। চারদিকে ছিল শক্ত দেয়াল, কোনো জানালা বা ফাঁক ছিল না। উদ্দেশ্য ছিল মনসার অভিশাপ থেকে লক্ষিন্দরকে রক্ষা করা। কিন্তু লোককাহিনী অনুযায়ী মনসা দেবীর চাপে বিশ্বকর্মা ঘরে এক কোণে সূক্ষ্ম একটি ছিদ্র রেখে দেন। সেই ছোট্ট ছিদ্র দিয়ে কালনাগিনী বাসর ঘরে প্রবেশ করে। গভীর রাতে নববধূ বেহুলার পাশে ঘুমন্ত লক্ষিন্দরকে সাপ দংশন করে হত্যা করে। স্বামীর মৃত্যু মেনে নিতে পারেনি বেহুলা। তিনি মৃত লক্ষিন্দরকে নিয়ে কলার ভেলায় নদীতে ভেসে পড়েন এবং দেবলোক পর্যন্ত যাত্রা করেন। তার অদম্য ভালোবাসা ও ত্যাগে শেষ পর্যন্ত মনসা দেবী সন্তুষ্ট হন। পরে লক্ষিন্দর নতুন জীবন ফিরে পান। মহাস্থানগড় বাংলাদেশের অত্যন্ত প্রাচীন ও ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থান। এটি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় করতোয়া নদীর তীরে অবস্থিত। মহাস্থানগড়ের প্রাচীন নাম ছিল পুণ্ড্রবর্ধন, যা প্রায় 2500 বছরের বেশি পুরনো। একসময় এটি বাংলার রাজধানী হিসেবে ব্যবহৃত হতো। এটি একটি দুর্গনগরী, যা চারদিকে উঁচু প্রাচীর দিয়ে ঘেরা ছিল। গোবিন্দ ভিটা মূলত একটি প্রাচীন হিন্দু মন্দিরের ধ্বংসাবশেষ। ধারণা করা হয় হিন্দুদের ভগবান গোবিন্দ বা শ্রীকৃষ্ণ এর নামানুসারে এটি নির্মিত হয়েছিল।